Catholic University of Milan is the largest university of Europe. So it's a very esteemed university যেখানে আপনাদের এই সুযোগটা করে দেওয়া হচ্ছে যেখানে আপনারা যেতে পারবেন এবং সেখানে আপনাদের প্রফেশনাল এক্সেলেন্সের উপরে শিক্ষা নিতে পারবেন। The first name I would like to say who has been selected for this program is Sabrina Jahan. The second name I have on my list is Partho Sharathi Bishwas. So two of you are now at least comfortable যে আমরা কোথাও যাচ্ছি। Okay. Third name is Khandakar Imran Khalid. You're not going. Okay. We'll let you go up to Milan. Last person on my list is Nancy C. Sinha. Yes. These are the four persons who are going. Congratulations. You are going to do the Professional Excellence course in Entrepreneurship in Catholic University of Milan. What a wonderful opportunity. আমি সরাসরি চারজনের নাম বলে দিচ্ছি and I congratulate Moniruzzaman and then Tahsin Jannat also for MBA and then Ishrat Ithar going for MBA and also Samir Hussain for MBA. All four of you are going for MBA. Congratulations. Thank you so much. We can have a big round of applause for all of you. বেশ কিছু স্পেসিফিকেশন আসে সেই স্পেসিফিকেশনের উপরে আমরা একটা প্রাইস কোটেশন তৈরি করি। আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লেগেছিল আমাদের একদম শেষের টাস্কটি, যেটা হচ্ছে মার্চেন্ডাইজিংয়ের উপরে ছিল। কারণ এমনিতেই তো মার্চেন্ডাইজিংয়ের উপরে আমাদের পুরো টিমের মধ্যে কারোই সেরকম কোনো আইডিয়া ছিল না, এমনকি আমাদের কোনো অভিজ্ঞতাও নেই। ফার্স্ট অফ অল হচ্ছে যে তখন হরতাল চলছিল, সো আমরা আমাদের বিভিন্ন গার্মেন্টসে যেতে হচ্ছিলো, বাট এই হরতালের কারণে আমরা বিভিন্ন গার্মেন্টসে যেতে পারিনি। আরেকটা জিনিস যে এখানে গার্মেন্টসের যে বিভিন্ন জিনিসগুলো, যেমন আমাদেরকে হুডি বানাতে বলেছিল, সো হুডির যে বিভিন্ন জিনিসগুলো আছে ফ্যাব্রিক্স থেকে স্টার্ট করে দেন থ্রেড আরও যে জিনিসগুলো আমরা কিন্তু এক্সপিরিয়েন্স না। সো দেখা গিয়েছে এই টাস্কের আগে আমরা এগুলো নিয়ে অনেক বেশি স্টাডি করতে হয়েছে, দেন বিভিন্ন গার্মেন্টসে গিয়ে ওদের কমপ্লায়েন্স ইস্যুগুলো দেখতে হয়েছে। সো এই জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স ছিলাম না, তো সো এই টাস্কটাকে আমার খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে। আপনাদেরকে কি করলে, আপনারা তো এই অনেকগুলি সব দেখেছেন, দেখে আপনাদেরকে কি করলে এটার প্রাইস আরও কমানো সম্ভব বলে মনে হয়? ইথিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে মার্চেন্ডাইজিংয়ের বিভিন্ন কোম্পানিগুলোর ক্ষেত্রে, এগুলো আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছিল। তবে ভাগ্যক্রমে আমরা খুব ভালো পারফর্ম করেছিলাম অন্য টিমের তুলনায়। সবচেয়ে বেশি মজা লেগেছিল হচ্ছে আমাদের যে রংপুর ব্র্যান্ডিংয়ের যে টাস্কটা ছিল সেটা। এবং পুরো রংপুর টাস্কটা করেছিলাম আমরা পুরো রাত, সন্ধ্যা থেকে মধ্যরাতে গিয়ে আমরা রাতে পৌঁছেছিলাম। পরের দিন সারা দিন শুটিং করেছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, বৃষ্টি এসেছিল, পানিতে হাত রেখে পানিতে বিভিন্ন শুটিং হয়েছিল। তারপর বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছিল, কৃষি জমির মাঝখানে জমিতে মাটি পাড়িয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। এই টাস্কটা পুরোটা মিলে আমার কাছে অনেক বেশি মজার লেগেছিল, বিকজ এটা আমার ফার্স্ট টাইম ছিল রংপুরে যাওয়া। সো রংপুরে যখন যাচ্ছিলাম আমরা ফ্রেন্ডরা একসাথে একটা মাইক্রোতে ছিলাম, মানে আমার যারা আমার গ্রুপমেটরা ছিল তারা আমার সবাই ফ্রেন্ড ছিল। সো আমরা যখন যাচ্ছি আমরা কাজও করতেছি, দেন আমরা যাওয়ার পথে বিভিন্ন গান, দেন আরও অনেক বেশি মাস্তি সব কিছু আমরা করেছি। দেন ওখানে গিয়েও আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। সো আমার কাছে মনে হয়েছিল যে এই জার্নিটাও একটা পিকনিকের মতো মনে হচ্ছিল, আবার টাস্কটাও গাড়ির মধ্যেই করতে হবে, সব কিছু গাড়িতে করছি, আবার প্ল্যানিংও গাড়িতে করছি, গিয়ে রাস্তায় দাঁড়িয়ে শুটিং করছি। তো মানে সবাই তাকিয়ে আছে এটা কী হচ্ছে।
তো রংপুরের মানুষ খুব সহজ সরল, তারা খুবই আমাদের সহযোগিতা করেছে এবং রংপুর ডিভিশনটা এত ডেভেলপড। তো এইসব জিনিস দেখে, এইসব জিনিস অনুধাবন করে আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে মজা করেছি রংপুরে গিয়ে। সো এটা অ্যাকচুয়ালি দুইটা কাজ একসাথে হয়ে গেছে, আমার রংপুরও দেখা হয়ে গেছে, অ্যাট দ্য সেম টাইম আমরা টাস্কটাও ফিল আপ করেছি এবং আমাদের রেজাল্টটা খুব ভালো এসেছিল। তবে ওদের প্রেজেন্টেশন দেখে আমার মনে হয়েছে যে আমি অ্যাজ এ বিজনেসম্যান আমার মনে হচ্ছে রংপুরে যাই, তো ওটা ওদের সবচেয়ে বড় সাকসেস। ফোকাস ছিল, কোনো সন্দেহ নেই। আমি বরঞ্চ আমার ইনফ্যাক্ট ভালো লেগেছে যে ইভেন যখন স্লোগান যখন হাইলাইট করা হচ্ছে সেখানে অ্যাগ্রো কথাটা আনাটা এটা ভালো লক্ষণ। ফোকাস ছিল এবং সেই ফোকাসটা ইজ ভেরি গুড। এবং ইনফ্যাক্ট সত্যি কথা বলতে গেলে আরেকটা পার্ট যেটা খুবই সুন্দরভাবে করা হয়েছে, রিসোর্স দুটো, হিউম্যান রিসোর্স কীভাবে আনা হয়েছে এবং তাকে কীভাবে লিঙ্ক করা হলো, দ্যাট ওয়াজ বিউটিফুলি ডান। কঠিন বলতে দুইটা টাস্ক কঠিন মনে হয়েছিল, একটা মেন্টালি খুব বেশি চ্যালেঞ্জিং ছিল আর একটা ফিজিক্যালি চ্যালেঞ্জিং ছিল হচ্ছে রংপুর ডিভিশনেরটা। মেন্টাল প্রেশার যেটা, এটা সবচেয়ে বেশি ছিল হচ্ছে আরএমজির টাস্কে। ওই সময় প্রবলেমটা ছিল যে আমাদের হরতালের জন্য আমরা হোটেল থেকে বেরোতে পারিনি, কিন্তু অনেক ধরনের কাজ যেটা আমাদের যাওয়া লাগতো, ইন পার্সন যে কোম্পানিতে যে কথা বলা লাগতো সেই কাজটা করতে পারিনি, সেটা ফোনে করতে হয়েছিল। সবচেয়ে মজা লেগেছিল হচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের টাস্কটা, কারণ ওই টাস্কে অনেক ক্রিয়েটিভিটি বের করা সম্ভব ছিল এবং আমরা বিভিন্ন ভাবে আর কি বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আচ্ছা, গভর্নমেন্ট ইমরান, ভিডিও অফ ম্যান পাওয়ার এন্ড এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং, এটা হচ্ছে তোমার গভর্নমেন্টের বডি পার্ট যারা কাজ করে, ওগুলো আলাদা, মানে স্টেক হোল্ডার হিসেবে ওরা ডিফারেন্ট। বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের সময় আমাদের ব্রেন স্টর্মিংটা অনেক বেশি হয়েছে, আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে এবং আমাদের কাজটা ছিল মানে 3 থেকে 4 দিনই ছিল, মানে 6 দিন ছিল টোটাল ডে, বাট অ্যাকচুয়ালি আমরা 5 দিনই মনে করেন যে ব্রেন স্টর্মিং করেছি আর একদিন হয়তো শুটিং করেছি, এমনও দিন চলে গেছে। বিশেষ করে বলতে গেলে যে টাস্কটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লেগেছে সেটা হচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং। কঠিন লাগার মেইন কারণ ছিল হচ্ছে বাংলাদেশ ব্র্যান্ডিং এই শব্দটা। এটাই হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি যে আমাদের যে ইয়াং পিপল আছে ওই ইয়াং পিপলদের যে পটেনশিয়ালটা আছে, পটেনশিয়ালকে ইউটিলাইজ করাটাই হচ্ছে আমার পজিশন। কোন বিষয়টাকে ফোকাস করব, আলটিমেটলি এটা কি মানে গ্রহণযোগ্য হবে কিনা, আমি কি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো কিনা, আমাদের দেশের যে বিষয়টা সবচেয়ে ভালো এটা তুলে ধরতে পারবো কিনা, এটা আন্তর্জাতিক মানের হবে কিনা। কারণ বাংলাদেশের অনেক কিছুই আছে যা নিয়ে ব্র্যান্ডিং করা যায়। এক্ষেত্রে যেটা করা হয়েছিল যে প্রথম দিকে যেহেতু আমরা কনফিউজ ছিলাম, তো একটার পর একটা মানে একটা এলিমেন্ট নিয়ে আমরা বিভিন্নভাবে স্টাডি করেছি যে এটাকে ব্র্যান্ডিং করা যেতে পারে কিনা বা এর কোনো ইকোনমিক বেনিফিট আছে কিনা ইন ফিউচারে। একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হলাম যে না,
পিপল ব্র্যান্ডিং নিয়ে করবো, বিকজ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। এসিআর প্রোডাক্ট যখন আগারোতে সেল করেছিলাম সেই কাজটা অনেক মজার ছিল। মজা বলবো এই কারণেই যে প্রোডাক্ট আমাদের চুজ করতে হয়েছে এগোরা থেকে, যেটা ওরা সেল করে এবং ওদের কাছেই সেল করতে হবে। সো ব্যাপারটা ছিল যে ওদের প্রোডাক্ট, যে প্রোডাক্ট ওখানে সেল হয় ওটাকে আবার নতুন করে সেল করা, অনেকটা আমার প্যাশন থেকে এই টাস্কটা মিলে যায়। তো এই জন্যই আর কি এই টাস্কটা আমার কাছে অনেক মজা লেগেছে, আর সবচেয়ে ভালো লেগেছে যখন এই টাস্কটাতে খুব ভালোভাবে উত্তীর্ণ হই। আপনারা যে জিপি পার্সেন্টেজটা আমাদেরকে এখন অফার করছেন 25%, ইজ ইট অনলি ফর দ্য ফার্স্ট টাইম, ফার্স্ট ডেলিভারি, ফার্স্ট কনসাইনমেন্ট, অর ফর দ্য অল টাইম? মানে আমরা প্রতি মান্থলি বেসিসে যেহেতু আপনাদের কাছে সেল করি স্যার, এখন থেকে নাও 25% আমরা দিব স্যার। আরেকটা আপনাকে আমি অফার দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার মার্কেট রিটেল প্রাইস যেটা স্যার 5 টাকা ফ্ল্যাট রেটে আমি কমিয়ে দিব। মানে আমার যেটা 75 টাকা এমআরপি আছে, 70 টাকা ওটা 65 করে দিব, যেটা 90 টাকা আছে ওটা 85 করে দিব। যদি কনটেক্সট বলি লাইক প্রোডাক্ট ইনফরমেশন অ্যান্ড প্রাইসিং অফার, এবং তারা যে প্রপোজালটা নিয়ে আসছিল দ্যাট ইজ ভেরি গুড। তাদের সাফিসিয়েন্ট প্রোডাক্ট নলেজ ছিল, তারা স্টেপ বাই স্টেপ বলতে পেরেছে। বাংলাদেশ ব্র্যান্ডিংটা সবচেয়ে বেশি কঠিন ছিল, কেননা আমরা রংপুরকে ব্র্যান্ডিং করে আসার পরে যেটা মনে হয়েছিল যে ব্র্যান্ডিং আসলে ইটস এ ডিফারেন্ট থিংস। যতটুকু মনে হয় ইজি, আসলে তার থেকে অনেক বেশি কঠিন। আর যখন ছোট একটা জিনিস থেকে বড় একটা জিনিস বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে বলা হয়েছে, তো বাংলাদেশের ইমেজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল। সো আমার কাছে মনে হচ্ছে এই টাস্কটা করা সবচেয়ে বেশি কঠিন ছিল। বাংলাদেশ ব্র্যান্ডিং এত ভাস্ট একটা বিষয় ছিল আমাদের জন্য। সব মিলিয়ে আমাদের সবার একমতে আমরা পিপল ব্র্যান্ডিং করলাম বাংলাদেশে, এবং আমার মনে হলো এটা আসলে আমাদের খুবই গর্বের বিষয় যে আমাদের পপুলেশন আসলে বার্ডেন না, এটা আমাদের দেশের একটা পাওয়ার। আমাদের টিমটা আসলে খুব কষ্ট করেছে, এবং কষ্টের পরে যখন বোর্ড রুমে জানতে পারলাম যে রেজাল্টটা পজিটিভ, আমরা জিতেছি, আমার কাছে জিনিসটা খুবই গর্বের বিষয় ছিল। অ্যাজ এ টিম আপনারা ভালো করেছেন। সো উইনার হিসেবে দলগতভাবে বা টিম ওয়াইজ ইউ আর সেফ। সো 5 of you are going to the next task, no doubt about that. Congratulations. সবচেয়ে মজার টাস্ক কেন জানি আমার কাছে মার্চেন্ডাইজিং এর টাস্কটা লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই টাস্কটা আমাদের ফাইনাল টাস্ক হিসেবে যথেষ্ট ভালোই ছিল, এবং আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি, যার জন্য আজকে আমরা আসলে এত দূর হয়তো আসতে পেরেছি। বোর্ডরুমের আগে যে ব্যাপারটা হতো যে আমরা খুব টেনশনে থাকতাম যে কি রেজাল্ট হবে, আমরা কি ভুল করেছি, আমাদের টিমটার মধ্যে কি ভুল হয়েছে, বিচারকরা কি বলবেন, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি স্ক্যারি থাকতো। প্রাইস যেটা আপনাদেরকে একটা ধরে দেওয়া হয়েছে, একটা টার্গেট প্রাইস দিয়ে দেওয়া হয়েছে 6.25, এবং এটা মার্কেটে যে প্রাইসটা আপনারা বলছেন যে সুতার প্রাইস 3.7, তো এটাকে আপনারা কয় জায়গায় চেক করেছেন আমি জানি না, কিন্তু বিভিন্ন জায়গায় চেক করলে আমার মনে হয় 3.7 থেকে কমানো যায়। বোর্ডরুমে যত গেস্ট জাজ এসেছেন ওনারা সবাই আমরা কি কি ভুল করেছি, কি কি ভালো দিক ছিল আমাদের এই টাস্কে, এবং আমাদের আরও কি কি করলে আমরা জিনিসটা আরও বেশি ভালো করতে পারতাম, তো সব জিনিসগুলো ওনারা আমাদেরকে অনেক অনেক হেল্প করেছেন। আমাদের বিচারকদের যে ভূমিকা থাকে এবং আমাদের যে ভুলগুলো তারা ধরিয়ে দেন, আমাদের অনেক বকা দেন, আবার কিন্তু অনেক আমাদের ভুলগুলো শুধরে দেন, এই জিনিসগুলো দেখে আমার মনে হয়েছে যে আমাদের বিচারকরা আমাদের জন্য খুবই সাপোর্টিভ ছিলেন। ইশরাতের যে এন্ট্রিটা এখানে হয় এফএলপিতে, সেই এন্ট্রি টেস্টে অতটা ভালো রেজাল্ট হয়নি, বাট আমার কাছে মনে হয় ইশরাত প্রথম থেকেই খুব সহজে পিক আপ করেছে। তসলিম স্যার উনি টোটালি আনপ্রেডিক্টেবল, সবসময় সারপ্রাইজিং করতে পছন্দ করেন, এটা খুব ইন্টারেস্টিং ছিল। সবচেয়ে বেশি আমার মনে পড়ছে হচ্ছে আমার বোর্ডরুম, আমি যখন বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের সময় লিডার ছিলাম, এবং টিম লিডার হয়ে যে দায়িত্বটা পালন করতে হয়, টিম লিডার হয়ে যেই জবাবদিহিটা করতে হয় পুরো টিমের পক্ষ থেকে, এই বোর্ডরুমটা আমার কাছে অনেক বেশি মনে পড়ে এখনো পর্যন্ত। আপনি যদি ব্র্যান্ড বাংলাদেশ বলেছেন, রোড ম্যাপ বলেছেন এবং এইগুলি দেখাবেন, আমার মনে হয় এইভাবে আপনি বাংলাদেশকে কিছু করতে পারবেন বলে মনে হয় না। হ্যাঁ,
বাংলাদেশের কোর স্ট্রেংথ আপনাকে খুঁজে বের করতে হবে। মুক্তাদির সাহেব আমাদের মেইন জাজ ছিলেন, উনারকে দেখার পরে মনে হলো আসলেই উনি সেটার জন্য একদম অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি। যেরকমই কাজ করতাম না কেন, বোর্ডরুমে যাওয়ার আগে দেখা যেত সবাই খুব বেশি ভয় পেয়ে যেতাম, বিকজ ওখানে আমরা মনে হচ্ছে যে আমরা কাজ ঠিক করেছি, বাট ওখানে গেলে কিন্তু আমাদের ভুলগুলো আমাদেরকে ধরাই দিত যে এই আপনি এই ভুল করছেন, আপনি এই ভুল করছেন। তো সবসময় সবাই আমরা যেরকমই পারফরমেন্স করি না কেন, বোর্ডরুমে যাওয়ার আগে আমরা সবাই একটু আতঙ্কে থাকতাম যে কি না কি হয়। অ্যাকচুয়ালি টিম মেম্বারদেরকে ডাকা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট মেসেজটা দেওয়ার জন্যে। যে মার্কিংটা করা হয়েছে আমাদের লেট জাজ এবং স্পেশাল জাজ করেছেন, সেই মার্কিংয়ে অ্যাকচুয়াল রেজাল্ট যেটা দাঁড়িয়েছে, একটু আগে আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা হলো, আপনার সাথে কথা হলো, I personally, sirs, did not find them confident at all. জাজদের ব্যাপারে বলতে গেলে সবার আগে যেটা বলতে হয় তাসলিম স্যারের কথা, উনি টোটালি আনপ্রেডিক্টেবল ছিলেন, কারণ ওনাকে রিড করা খুবই ডিফিকাল্ট ছিল। উনি প্রতিটা টাস্কে আমাদের ভিতরে যেভাবে সাফল করেছেন এবং রেজাল্টের ভিতরে যে নাটকীয়তা উনি নিয়ে এসেছেন, এটা আসলে আমরা কেউ ধরতে পারিনি একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত। There were 3 names who were যাদের পারফরমেন্স আপনাদের মধ্যে থেকে উইকেস্ট ছিল। সো একটা স্পেশাল কনসিডারেশনে উই ডিসাইডেড দ্যাট 2 উইল বি এলিমিনেটেড, এবং আপনাদের 5 জন থেকে যে 3 জন আমাদের সাথে যাচ্ছেন তারা অ্যাকচুয়ালি উইল বি জয়নিং দি আদার 5 টু ডু দ্য নেক্সট টাস্ক। এই 5 জনের সাথে অ্যাকচুয়ালি ইথার, সামির এবং সাবরিনা যাচ্ছে নেক্সট টাস্কে, এবং এলিমিনেটেড হচ্ছে রাকিব এবং মুরাদ। থ্যাংক ইউ সো মাচ। বোর্ডরুমটা খুবই ভয়ানক একটা ব্যাপার ছিল, আমরা জানতাম যে কেউ না কেউ বাদ যাচ্ছে। সো ঢুকার আগে ওয়েট করতে হতো যে আমরা 5 মিনিট পর বা আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর যাচ্ছি, ওইটার ভয়ে লাস্টের দিকে কাজটা খুব আগাতো, খুব তাড়াতাড়ি। কিন্তু রুমে ঢুকার আগে থেকে এবং ঢুকার পরে প্রচণ্ড ভয় লাগতো যে আজকে আমি বাদ পড়ছি কিনা। সো খুবই ভয়ানক একটা এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু সবসময় জাজরা খুব সুন্দর কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিত, যে কারণে আমরা অনেক কিছু শিখতে পারতাম। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা বিলবোর্ড ইউজ করছি এবং নিউজ পেপার সাপ্লিমেন্ট ইউজ করছি। আপনারাই হাইলাইট করেছেন যে দিস উইল বি দি 3rd লার্জেস্ট। যদি 3rd লার্জেস্ট হয় তাহলে অরবিটে গেল কীভাবে? ঢাকা চিটাগাং কিন্তু ম্যানুফ্যাকচারিং না, ম্যানুফ্যাকচারিং বেসড, এটা আলাদা বিজনেস। আমরা রংপুরকে অ্যাগ্রো বেসড এবং হ্যান্ডিক্রাফট বেসডটা করতে যাচ্ছি। ওখানে বাংলাদেশের অল এগ্রিকালচার হচ্ছে রংপুরে এবং সব হ্যান্ডিক্রাফট হচ্ছে রংপুরে, আর কোথাও নেই। না, আমরা চাচ্ছি সেরকম করতে, যাতে কম্প্যারেটিভ অ্যানালিসিসটা কোথায়? চাইলেই কি হবে? বোর্ডরুম সবার কাছে যদিও এটা একটা আতঙ্কের নাম, কিন্তু আমার কাছে বোর্ডরুম তেমন একটা আতঙ্ক নয়, কেন শুরু থেকেই প্রতিটা টাস্কে মোটামুটি বোর্ডরুম ফেস করেছি। ভয়ে ছিলাম শুরু থেকেই, বাট যখন টাস্কটা খুব ভালো করতাম তখন এই ভয়টা একটু কম থাকতো। বাট যখন আমরা মনে হতো যে টাস্কটা আসলে আমাদের পুরোপুরি এক্সিকিউশনটা 100% হয়নি, তখন ভয়টা একটু বেশি থাকতো যে কে এলিমিনেট হয়ে যাচ্ছে, এরপরের টাস্কে কি আমি যাবো কি যাবো না, আমার সাথে যে বসে আছে সে কি আমার সাথে পরের টাস্কে যাবে কি যাবে না। সো বোর্ডরুমের অভিজ্ঞতা ছিল খুবই ভয়াবহ বললে ভুল হবে, খুব এক্সাইটিং আর কি। সবচেয়ে কম মার্ক যারা পেয়েছে, যারা কাজ করেছিল স্যাভলন হ্যান্ড ওয়াশ নিয়ে, তারা আসলে সবচেয়ে কম মার্ক পেয়েছে। আমার ডান পাশে ওনারা যারা 4 জন আছেন তারা সবচেয়ে কম মার্ক পেয়েছেন। তো আমার মনে হয় প্রসেস অফ এলিমিনেশনে প্রথম তাদেরকেই আমরা ডেঞ্জার জোনে রাখতে পারি। এফএলপি সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা হচ্ছে আমার জন্য বোর্ডরুম, কারণ বোর্ডরুমে গেলেই আমার কাছে মনে হতো যে কি করলাম, অ্যাকচুয়ালি এটা হয়েছে কি না। আর এরকম হয়েছে যে আমরা যদি সঠিকও করে থাকি তবুও মনে হতো যে আমরা ভুল করেছি। তো আমার সবচেয়ে আমি যখন লিডার ছিলাম তো প্রথম বোর্ডরুমেই আমি অনেক ভয়ানক সেই ঝাড়ি খাই শাইক স্যারের কাছে। প্রোডাক্টটা আপনার এতই সেল হলো যে আপনি এটা স্যাম্পলও রাখতে পারেন। জি। তো আপনার কাছে কি মনে হয় না যে জাজের সামনে বসে আমার স্যাম্পলটা দেখাতে হবে? হ্যাঁ, আমরা স্টেজের মধ্যে তাহলে জিনিসটা কি দাঁড়ালো যে আপনি এতই প্রলব্ধ টাকার জন্য যে আপনি ওইটা পর্যন্ত বিক্রি করেন, আপনি স্যাম্পলও রাখলেন না, মোবাইলে ছবি তুলে রাখতে পারতেন অ্যাট লিস্ট। শুধুই কি অর্থের জন্য বিজনেস? ওর জায়গা থেকে ও একটিবার চিন্তা কেন আনলো না যে আমাকে তো বোর্ডের সামনে বসতে হবে? প্রতিটি টাস্কে আমাদের রেগুলার জাজদের সাথে আমাদের স্পেশাল জাজ থাকতেন, টাস্ক রিলেটেড জাজ। আমার সবচেয়ে মনে আছে শাইক সিরাজ স্যারের কথা। উনি আমাদের 5 টাস্ক দিয়েছিলেন, পাটের উপর জুটের উপর টাস্ক দিয়েছিলেন, এবং এই টাস্কের বোর্ডরুমে ওনার ফিডব্যাকগুলো ছিল খুবই ইউজুয়াল, যেটা নাকি উনি সবসময়
করে থাকেন যে কৃষি সম্পর্কে অনেক তথ্য জিজ্ঞেস করে থাকেন, পাটের ব্যাপারে, পাটের বহুবিধ ব্যবহারের ব্যাপারে অনেক তথ্য দিয়েছিলেন। সো স্যারের এই ব্যাপারটা আমার এখনো মনে আছে। তো সবসময় একটা আমাদের আকাঙ্ক্ষা থাকতো যে বোর্ডরুমে যাই করি না কেন আমরা নেক্সট বোর্ডরুম যেন এর চেয়েও বেটার পারফরমেন্স করি। স্যার আমার যেটা মনে হয় যে হয়তো শুরুটার চিন্তাভাবনা ঠিক ছিল, ডেস্টিনেশন লোকেশন, বাট ডেস্টিনেশন লোকেশন আইডিয়াটা ওয়াজ ব্রিলিয়ান্ট। তো দে লস্ট দেয়ার ওয়ে কমপ্লিটলি আমার কাছে মানে মেসড আপ ইন দি ওইটা হয়তো বা ওই হতে পারে যে ওই নেশন আমরা কয়েকটা জিনিসে তাদেরকে ক্রেডিট দিতে পারি, যেমন তারা ম্যাপিং যে এক্সারসাইজ যেটা করেছে, সো দেয়ার হোমওয়ার্ক ইন অর্ডার টু অ্যাচিভ ইন অর্ডার টু গো সামওয়্যার, এটা একটা ভালো কাজ করেছে। তসলিম স্যার স্পেসিফিক্যালি আমাদের ক্যারেক্টার জাজ করতো এবং খুবই অ্যাকুরেট হতো। আর মুক্তাদি স্যার ছিল টাস্কের ব্যাপারে আমরা কি করছি এবং অ্যাকচুয়াল টাস্কের অ্যানালাইসিসের ব্যাপারে খুবই দক্ষ, তো উনি খুব সুন্দর করে এটা ব্যাখ্যা করতেন। আর গেস্ট জাজ থাকতেন ওভারঅল একটা ওনার আউটসাইডার হিসেবে কি মনে হয়। সো আলটিমেটলি তিনজন জাজ খুব সবসময় এফেক্টিভলি আমাদেরকে জাজ করেছে। বোর্ডরুম অলওয়েজ খুব বেশি স্ক্যারিং ছিল, ভয়ঙ্কর। স্পেশালি আমি যে টাস্কের লিডার ছিলাম ওই টাস্কের সময় যে বোর্ডরুম ফেস করার জন্য যে প্রিপারেশন ছিল, আমি বলবো অন্যান্য বোর্ডরুমে তো ওটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি ইজি ছিল। প্রত্যেকটা কাজ করতাম, কাজ করার পরে যেটা হয় বিচার আসন যেভাবে বসতো সেরকম অনেকটা ছিল। তো এক কথায় আমি খুবই ভয় পেতাম বোর্ডরুমে কি হবে। যখন দেখা যেত জাজদের জাজ আর আমাদের জাজদের মধ্যে অনেক সময় অনেক ডিফারেন্স থাকতো। লাইক আমরা অনেক পারফরমেন্সের ক্ষেত্রে আমরা যেটা ভেবেছি যে না এবার মনে হয় আমরা একেবারে বাদী হয়ে যাব, সেখানে অনেক সময় ফার্স্ট হয়ে গেছি, কারণ তাদের জাজমেন্ট ক্রাইটেরিয়া ডিফারেন্ট ছিল বা আমাদের ইন্ডিভিজুয়াল ইফোর্টের কারণে হয়তো বা তাদেরকে করে ফেলেছে। সো ইন এ সেন্স বলতে পারি বোর্ডরুম খুবই ভয়াবহ একটা জিনিস, এখানে শেখার মতো অনেক কিছু আছে। আমরা ব্র্যান্ডিংটা অ্যাচিভ করতে পারছি কি, সুতরাং অ্যাচিভ করার পিছনে আপনাদের র্যাশনাল কি ছিল এবং আপনারা কিভাবে আপনাদের যুক্তিগুলি উপস্থাপন করেছেন যাতে মানুষ বাংলাদেশ সম্বন্ধে তার একটা পজিটিভ ব্র্যান্ডিং আসতে পারে, তাই তো? একটা দল ডেফিনেটলি ভেরি স্পেসিফিক ছিল এবং বাংলাদেশকে কিভাবে ব্র্যান্ড করবেন সেই প্ল্যান ছিল। যদি একটা ইম্পসিবল টাস্ককেও ওনারা অ্যাচিভ করতে চান, সেটার জন্য যদি প্ল্যান ঠিক থাকে তাহলে পরে আমরা সেখানে বলবো যে তাদের মেধার সঠিক প্রতিফলন হয়েছে। সুনির্দিষ্ট গাইডলাইন পেতাম বোর্ডরুমে। বোর্ডরুমের এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞেস করা হয়, বোর্ডরুমটা আসলে খুব দ্যাট ওয়াজ ফুল অফ আপস অ্যান্ড ডাউনস। একদিন হয়তো বোর্ডরুমে একটু ভালো কমপ্লিমেন্ট পেলাম, পরের দিনই হয়তো শুনলাম যে না আপনি ওভার কনফিডেন্ট, আপনার এই জিনিসটা ঠিক না। বোর্ডরুমে আমি রেডি থাকতাম সবসময় বকা খাওয়ার জন্য, কারণ আমার মনে হতো যে আচ্ছা এবার কি বাদ হয়ে যাব, এরপরে কি বাদ হয়ে যাব। তো আল্লাহর রহমতে শেষ বোর্ডরুমটা পর্যন্ত ফেস করতে পেরেছি, এটার জন্য আমি খুবই গ্ল্যাড। আপনার সিজিপিও 3.02, ওখানেও 2 আছে, 2-এর একটা প্রাধান্য দেখা যাচ্ছে। স্যার তাহসিনকে যতটুকু আমরা দেখেছি, শি ওয়াজ at the beginning quite immatured and did not have any clue about how things are moving.